আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম অ্যান্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আপনারা জানেন এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি এবং তার পরের দিন কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রাম ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম আপনারা দেখতে পারেন। 2002 সালে আমি আজাম অ্যান্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা হচ্ছে শুধু এই ক্রিমিনাল লয়ের উপরেই, কারণ দীর্ঘ 25 বছর ধরে আমি শুধু পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট, যেগুলো আপনার ক্রিমিনাল কেস, যেগুলো শুধু 25 বছর ধরে আমি ক্রিমিনাল লয়ে প্র্যাকটিস করে আসছি। তাই এই প্রোগ্রামে আমি অথবা আমার সাথে যখন একজন ব্যারিস্টার বা কিংস কাউন্সিল থাকে তখন আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের ক্রিমিনাল কেসের বিষয়াদি যদি আপনি টেলিভিশনের মধ্যে বলেন তাহলে এটা অন্যান্যদের জানা হয়ে যাবে। এগুলো পুলিশ কেস, পুলিশবাদী কেস, পুলিশ প্রসিকিউশন করে, এতে অনেক রিস্ক থাকে, অনেক সমস্যা হতে পারে। আপনার যদি বিভিন্ন প্রশ্নাদি, বিভিন্ন দুর্বলতা, উইকনেসগুলো যদি আপনি এই অন ইয়ার টেলিভিশনের মধ্যে যদি বলেন তাহলে, যেহেতু এগুলো পুলিশ প্রসিকিউশন করে, আপনাদের যাদের বিরুদ্ধে কেস হয়, এটা খুবই রিস্ক হয়ে যায়। এটা স্বাভাবিকভাবে বোঝা উচিত, যার জন্য আমি কোনো প্রশ্নাদি নিই না। আমাকে অনেকেই কিন্তু ফোন করে টেলিভিশন প্রোগ্রামের পরে, আমাকে অনেকেই ফোন করে, আজম সাহেব আপনার কথা ঠিকই, আমরা এই আমাদের যে সমস্যাগুলো, রেপ কেস, কিডন্যাপিং কেস, রবারি কেস, মার্ডার কেস, ম্যানস্লটার কেস, এগুলো আমরা টেলিভিশনের মধ্যে আপনার কোনো প্রশ্ন করতে পারবো না। এই জন্য আমরা টেলিভিশনের প্রোগ্রামের পরে আপনাকে 2-1টা প্রশ্ন করছি, যেগুলো আমি সবসময় আমার যারা ফোন করে তাদের প্রশ্নাদির উত্তর আমি দিই। এতে আপনারও রিস্ক থাকবে না, কোনো সমস্যা হবে না। আমারও প্রফেশনালি আমি একদম রুলস রেগুলেশনস যেগুলো আছে সেগুলো আমি মেনে চললাম, কারণ আমি খুবই ল অ্যাবাইডিং পারসন। আমি প্রফেশনাল সাইডগুলো খুবই আপনার কেয়ার করি, খুবই প্রপারলি ফলো করার চেষ্টা করি। যার জন্য আমি এখন সবাইকে বলি যে আপনারা টেলিভিশন প্রোগ্রামের পরে আমার অফিসের নাম্বারে যদি ফোন করেন, আমার ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড থাকে, আমি আপনাদের প্রশ্নাদির উত্তর দিব। কিন্তু আপনারা প্লিজ টেলিভিশনের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। আমি এনটিভিকেও সেটা বলে দিয়েছি যে আমার যে প্রফেশনাল যে প্রবলেম আছে তার জন্য প্রশ্ন নেওয়াটা সম্ভব না। তারাও এটা খুবই অ্যাপ্রিসিয়েট করে যে আমি যে ক্লায়েন্টদের কেয়ার করি, ক্লায়েন্টদের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার দিকে যে নজর রাখি, সেটার জন্য। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার হিসাবে আমি দীর্ঘ 25 বছর ধরে ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিলে আমি সে অনেক হাই প্রোফাইল কেসগুলো আমি করেছি। আমার সে বড় কেসগুলো এদেশের নিউজ মিডিয়াতে পাবলিশ হয়েছে, যার জন্য কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত সবসময়ই আমার কাছে বিভিন্ন সমস্যার প্রশ্নাদি আসে। আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা মহিলা, তার বয়স ছিল তখন 38 বছর, তাকে লাইফ সেন্টেন্স দিয়েছে। সে ফাইন্যান্সিয়াল গেইন করার জন্য একজনকে মাথা কেটে তাকে হত্যা করেছিল। ওই কেসটা আমরা বলবো কিভাবে তার এই 68 বছর বয়স্ক একজন মহিলা, মালয়েশিয়ান অরিজিন, তাকে কিভাবে মাথা কেটে তাকে জঙ্গলের মধ্যে তাকে ফেলায় রাখছিল। ওই কেসটার জন্য তাকে লাইফ সেন্টেন্স দিয়েছে আপনার ক্রাউন কোর্ট জাজ। সেটা আমরা আজকে বলবো এই প্রোগ্রামের মধ্যে।
We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং আপনি যদি কোনো পুলিশের কোনো ইন্টারোগেশনের সম্মুখীন হতে হয়, পুলিশ যদি আপনাকে খুঁজতেছে, আপনাকে ইন্টারোগেশনের জন্য অ্যারেস্ট করার জন্য চেষ্টা করতেছে, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার ইন্টারভিউটা ফেস করার ইন্টারভিউর আগেই আপনি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে যোগাযোগ করে আপনার কেসটাকে ডিটেলস আলোচনা করে ফুললি প্রিপেয়ার্ড হয়ে আপনি পুলিশের ইন্টারভিউ দিতে যাবেন। আমাকে প্রায় সময় বলছে ক্লায়েন্টরা, আজম সাহেব আমরা তো অনেক ভুল ভ্রান্তি করেছি, আমাদেরকে পুলিশ স্টেশন থেকে একজন ডিউটি লয়ার দিয়েছে, একজন ফ্রি লয়ার দিয়েছে, সে আমাদেরকে 5 মিনিট ও 10 মিনিটের সময় দেয় নাই, আমরা কিছু বুঝাইতে পারি নাই, যার জন্য আমরা ইন্টারভিউটা অত্যন্ত অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক বেশি ভুল ত্রুটি করেছি, আমার ইন্টারভিউটা আমি ঠিক মতো যেটা আশা করছিলাম ওরকম ইন্টারভিউ আমি দিই নাই, কারণ আমার সাথে লয়ার মিটিং করে নাই। এটা টু লেট, এত লেটে চিন্তা করলে হবে না, কারণ সময় থাকতেই আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য আমি বারবার বলি যে আমার কাছে যে শফিউল আজমের কাছে আসতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো কেউ, আপনি ক্রিমিনাল ল যারা স্পেশালিস্ট সলিসিটার তাদের সাথে মিটিং করতে হবে। আপনি ইমিগ্রেশন লয়ারের কাছে গেলে, সিভিল লয়ারের কাছে গেলে, ফ্যামিলি ডিভোর্স, প্রপার্টি লয়ার, এগুলো হলো সবগুলোই হলো আপনার সিভিল ল। আপনাকে এদের কাছে গেলে হবে না, আপনাকে যেতে হবে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, যারা ক্রিমিনাল লয়ের উপর স্পেশালিস্ট, যাদের অভিজ্ঞতা দক্ষতা হলো ক্রিমিনাল লয়ের উপর, তাদের সাথে মিটিং করবেন। তাদের সাথে সবগুলো ডিটেলস 2-3-4 ঘন্টা মিটিং করে ফুললি প্রিপেয়ার্ড হয়ে তারপরে পুলিশকে বলবেন আমি আসব, তোমরা আমাকে ইন্টারভিউ করার জন্য রেডি হও, আমি তোমাদের ইন্টারভিউ ফেস করব। এইটাই হলো আমি সব সময় বলি, আগে ইন্টারভিউর আগে যদি সম্ভব নাও হয় তাহলে ইন্টারভিউ দেওয়ার পরে সাথে সাথে ভুলভ্রান্তি কোথায় হয়েছে আপনাকে এভালুয়েট করতে হবে, প্রস এন্ড কনস গুলো এভালুয়েট করতে হবে, এবং যদি ইন্টারভিউর আগে মিটিং করা সম্ভব না হয় তাহলে ইন্টারভিউর পরে সাথে সাথে আপনি একটা মিটিং করবেন, সেটা আমার সাথে হোক আরেকজনের সাথে হোক, কিন্তু যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের সাথে আপনাকে এই মিটিং করতে হবে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে আমি যেই কেসটা দেখাবো, আপনারা জাজের ছবি দেখছেন টেলিভিশনের মধ্যে, একটা মহিলা 38 বছর বয়স্ক মহিলা, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জাজ। একজন 67 বছর বয়স্ক একজন মালয়েশিয়ান অরিজিন মহিলাকে তাকে হত্যা করেছে মাথা কেটে, এবং জাজ বলছে কি তোমার ফাইন্যান্সিয়াল গেইনের জন্য তুমি তাকে মার্ডার করেছ, তোমার এটা সেন্টেন্সটা অনেক লম্বা লাইফ সেন্টেন্স, যেটা ম্যান্ডেটরি সেন্টেন্স সেটা দেওয়া হয়েছে। আপনারা দেখবেন, আপনারা জাজের স্পিচ, জাজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে টেলিভিশনের স্ক্রিনের মধ্যে। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের স্পিচটা এখন প্লে করেন। As has no doubt been explained to you by your counsel, the only sentence which the court can impose for murder is one of life imprisonment, but I am required to fix a minimum term which you must serve in any event before you would be eligible to be considered for parole. Whether or not you will be released at the end of the minimum term will depend on the view taken by the parole board at that time as to whether you continue to represent a danger to other members of the public. I am in no doubt whatsoever, and your counsel realistically acknowledges it, that this was a murder done for gain, and as such, pursuant to Schedule 21 of the Sentencing Act 2020, the starting point must be one of 30 years imprisonment, a figure which falls to be adjusted according to the mitigating and aggravating features of the case, which is a topic to which I shall return
You are now 38 years of age. You have one minor previous conviction for breach of a non-molestation order, which arose in a domestic context. I propose to ignore that and to treat you as a woman of effective previous good character. You are clearly a highly intelligent woman, having obtained first-class honours in 2006 in Human Sciences from King's College, London, and then gone on to qualify as an osteopath. You went to live and work in that capacity in Australia, returning to live here with your mother in 2015. You lived together in a large property in North London, and the two of you decided to add an upper floor to the house. This proved to be your undoing. You and your mother paid a total of £230,000 to two builders, one of whom evidently cheated you, and you were thereby exhausted of a large part of your resources. But the work remained substantially unfinished, and the house was left without a roof and covered in scaffolding. Meanwhile, you met the victim in this case through the church, sometime it would appear in 2020. She, like you, was a very devout Christian, and it is clear from the hundreds of phone messages that passed between you over a period of several months right up to the time of her death, and which featured in the evidence in the trial, that you became very close. She was 67 years of age and of Malaysian origin. She was a woman of some means, and the evidence showed that she was extremely generous. Unfortunately, she had a history of serious mental illness, having been diagnosed some years ago with paranoid schizophrenia, and she had spent some months as an inpatient at a mental hospital. Shortly before you killed her, she had suffered a relapse and, against her will, had been put on antipsychotic medication. As such, and as you well knew, she was particularly vulnerable, both mentally as well as physically, and the jury saw from the CCTV evidence how in the days before her death she walked with difficulty, needing to hold on to the arm of her lodger as she did so. The messages that passed between the two of you showed that she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. This culminated in her offering to give you £200,000 to spend on the house, an offer, however, which she withdrew a few days before you killed her, which I am sure is what led you to do what you did. On the morning of the 11th of June of last year, you set off early from your home address, taking with you a large suitcase, which it was evident from the CCTV was either empty or had very little in it. You went by public transport to her address, and you stayed there for over 5 hours. When you emerged from the property, it was clear from the CCTV evidence that you had injured your hand. I'm satisfied that can only have happened whilst you were inside the house and must have occurred in the course of the killing. Later that evening, you attended St Thomas's Hospital, where you were treated for a fractured finger. You claimed that had occurred when you trapped it in a car door. In my judgment, that was clearly a lie. The suitcase
দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ যে তাকে 38 বছর বয়স্ক তখন ছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই ঘটনাটা ঘটেছিল আপনার ব্র্যান্টে, নর্থ ওয়েস্ট লন্ডনে, আপনারা চিনেন ব্র্যান্ট এরিয়া। এবং এই মালয়েশিয়ান অরিজিন, তখন তার বয়স ছিল 67 ইয়ার্স। তাকে জাজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং এইটা এত বড় কেস ছিল, তার মাথা কেটে তাকে হত্যা করেছিল ফাইন্যান্সিয়াল গেইনের জন্য। এবং এটা টেলিভিশনের মধ্যে, প্রত্যেকটা প্রায় টেলিভিশনের মধ্যে, চ্যানেলের মধ্যে, বিবিসিতে এবং অন্যান্য আইটিভিতে এগুলো দেখানো হয়েছিল। এখন আমরা ওই জাজের যে সেন্টেন্সের আগে যে স্পিচ দিয়েছিল, সেন্টেন্সিং রিমার্ক বলি, ওইটা আপনারা শুনছেন আজকে জাজের মুখে। এখানে তাকে সাজা দিয়েছে যাবজ্জীবন এবং বলছে কি মিনিমাম তোমাকে 34 ইয়ার্স থাকতে হবে এবং ওই 34 ইয়ার্সের পরে তাকে ছাড়বে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। প্যারোল বোর্ডের বিভিন্ন জুরিসডিকশন আছে, পাওয়ার আছে, তারা ডিসিশন নিবে তাকে যদি ছাড়ে, লাইসেন্সে ছাড়া হবে, কোন ভিত্তিতে ছাড়বে, এগুলো সব তখন প্যারোল বোর্ডের ডিসিশন হবে, আদৌ কি ছাড়বে কিনা সেটাও। জাজ বলছে কি শিওর ইউ কিল্ড ভিকটিম ওভার হাউস রিপেয়ার্স, যে তোমার হাউস রিপেয়ারের জন্য পয়সা দিবে বলছিল, সে দিতে পারে নাই, এই জন্য তুমি তাকে শিওরলি, জাজ বলছে কি তুমি তাকে হত্যা করেছ, এতে কোনো সন্দেহ নাই, শিওর, জাজ বলছে শিওর, এখানে কোনো ডাউট নাই। লাইফ সেন্টেন্সিং বিগিনস অ্যাজ জাজ সেজ কিলিং ওয়াজ মার্ডার ফর গেইন। তাকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, এই যাবজ্জীবন লাইফ সেন্টেন্স দেওয়ার আগে জাজ বলতেই শুরু করেছিল এই মার্ডারটা ছিল গেইনের জন্য, এটা অর্থনৈতিক অর্জনের জন্য, ফাইন্যান্সিয়াল গেইনের জন্যই এই মার্ডারটা করা হয়েছিল, জাজ সেটা বলছে। মার্ডারার ডাম্পড হার ফ্রেন্ডস হেডলেস বডি ইন উডল্যান্ড। জাজ বলছে কি এই হত্যাকারী তার মাথাটা কেটে বিচ্ছিন্ন করে একদম জঙ্গল এর মধ্যে, উডল্যান্ড মানে জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে ফেলে রেখে আসছিল। জাজের মুখে আপনারা শুনছেন সেটা। জাজ আরো বাকি আছে, এটা আমরা কন্টিনিউ করব প্রত্যেক আরো নেক্সট সেগমেন্ট এবং শেষের সেগমেন্টেও, এগুলো সব স্টেপ বাই স্টেপ জাজ বলে যাচ্ছিল। এবং আপনার এগুলো রিপোর্টেড হয়েছিল বিভিন্ন নিউজ পেপারের মধ্যে। A murderer has been jailed for life in England's first televised sentencing of a woman today. ওরা টেলিভিশনের মধ্যে হেডলাইন আসছিল, তাকে লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছিল একজন মার্ডারারকে। She dumped her headless body more than 200 miles away in order to inherit hundreds of thousands of pounds. তার মাথাটা কেটে তার বডিটাকে একটা জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছিল, তার যে সম্পদ আছে, যে প্রপার্টি আছে, এগুলো ইনহেরিট করার জন্য, উত্তরাধিকারী হওয়ার জন্য সেইটা করেছিল। এবং the 67-year-old's remains were found in woodland in Salcombe, Devon. এবং 2021 সালে 27শে জুনে এই মহিলার, বৃদ্ধার আপনার মাথা কাটা বডিটা জঙ্গলের মধ্যে আবিষ্কার হয়েছিল, পাওয়া গিয়েছিল। আমরা একটা নেক্সট সেগমেন্টে যাচ্ছি, একটা ব্রেকে যাচ্ছি। দর্শক, আপনারা এই জাজের স্পিচটা আবার নেক্সট সেগমেন্টে শুনবেন। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আমি একটা শর্ট ব্রেকে যাচ্ছি এখন।